নভেম্বর মাসের 7 তারিখের পর থেকে বিএলওরা আপনাদের বাড়িতে এসে এনুমারেশন ফর্ম দিয়ে যাবে। দুটো এনুমারেশন ফর্ম আপনাকে দেবে, একটি হচ্ছে আপনার কাছে রেখে দেবেন আপনি, এবং আরেকটির মধ্যে বিএলও আপনাকে একটা সিগনেচার করে আপনাকে দিয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে মেন কথা হচ্ছে আপনাকে এনুমারেশন ফর্ম ভরতে হবে। তো এনুমারেশন ফর্ম আপনি ভরবেন কিভাবে, এনুমারেশন ফর্মে আপনাকে কি কি দিতে হবে সেই সমস্ত কিছুই আপনাদের জানাবো। এছাড়া এই এনুমারেশন ফর্ম কিভাবে ভরবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস জানানোর সঙ্গে আমরা আপনাদেরকে সেটাও জানিয়ে দেবো যে আপনাদের কোন কোন বয়স আপনাদের থাকলে পরে আপনাকে কি কি ডকুমেন্টস দেখাতে হবে। সেই জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, এটা হচ্ছে এনুমারেশন ফর্ম, যেটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের জন্য বানানো হয়েছে। অর্থাৎ এই এনুমারেশন ফর্মই আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে এনুমারেশন ফর্মটা একটু বড় থাকবে, কারণ আপনাদের ছবি এখানে লাগানো থাকবে, প্রি প্রিন্টেড ছবি থাকবে, অর্থাৎ একটু বড় থাকবে, কিন্তু মোটামুটি ফরম্যাট এটাই থাকবে। দেখুন, আমরা একটি একটি করে পার্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো। ফার্স্টে এখানে কি থাকবে, এখানে ইলেক্টরস নেম, এপিক নাম্বার, অ্যাড্রেস, এই সমস্ত কিছু এখানে প্রি প্রিন্টেড থাকবে। প্রি প্রিন্টেড মানে আগের থেকে এখানে সমস্ত কিছু দেওয়া থাকবে। অর্থাৎ ইলেক্টরসের নেম কি, অর্থাৎ আপনাদের নাম। এখানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপনাকে কিন্তু যে কোনো এনুমারেশন ফর্ম আপনাকে দেবে না, আপনার জন্য একটা নির্দিষ্ট, অর্থাৎ দুটো নির্দিষ্ট এনুমারেশন ফর্ম ছাপাবে নির্বাচন কমিশন। যে এনুমারেশন ফর্ম আপনার জন্যই ছাপানো হয়েছে, অর্থাৎ সেখানে আপনার নাম, আপনার ভোটার কার্ডের বর্তমানে ছবি থাকবে, আপনাদের অ্যাড্রেস, সমস্ত কিছু প্রি প্রিন্টেড থাকবে। মোটামুটি প্রায় 90% জিনিস প্রি প্রিন্টেড থাকবে, শুধুমাত্র আপনাকে 10% আপনাকে ফিল আপ করতে হবে। তো অর্থাৎ প্রথমে এখানে দেখুন যে ইলেক্টরস নেম, এপিক এবং অ্যাড্রেস, এই সমস্ত কিছু থাকবে হচ্ছে প্রি প্রিন্টেড। দেখুন এরপরে কি হয়েছে, এরপরে আপনার সিরিয়াল নাম্বার কত, আপনার পার্ট নাম্বার কত, আপনার নাম এবং এসি নেম, পিসি নেম, ডেট, এই সমস্ত কিছু প্রি প্রিন্টেড থাকবে। অর্থাৎ এই জায়গাটাতেও সমস্ত কিছুই প্রি প্রিন্টেড থাকবে, অর্থাৎ এখানে আপনাকে কিছু ফিল আপ করার দরকার পড়বে না। এখানে কিউআর কোড থাকবে, এখানে কিউআর কোডও প্রি প্রিন্টেড থাকবে। এবং এখানে কি হয়েছে, ওল্ড ফটো, অর্থাৎ এখানে আপনার একটা ওল্ড ফটো থাকবে। ওল্ড ফটো মানে বর্তমানে ভোটার কার্ডে আপনার যেই ছবি রয়েছে সেই ছবিটি থাকবে, এবং সেই ছবিটি এখানে প্রি প্রিন্টেড থাকবে। অর্থাৎ প্রি প্রিন্টেড এখানে একটা ছবি আপনি পেয়ে যাবেন। এবং এখানে পেস্ট কারেন্ট ফটো, অর্থাৎ এখানে আপনাকে একটা রিসেন্ট, আপনাকে একটা রঙিন ছবি আপনাকে এখানে লাগাতে হবে। অর্থাৎ আপনাকে ফার্স্ট কলামে আপনাকে কি কাজ করতে হবে, আপনার আগের ছবি থাকবে, আগে ইলেক্টরস নেম বা এপিক নেম, অ্যাড্রেস, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এসি নেম, পিসি নেম, সমস্ত কিছু প্রি প্রিন্টেড থাকবে। শুধুমাত্র আপনাকে এখানে আপনার রিসেন্ট একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনাকে পেস্ট করতে হবে। ফার্স্ট কাজ গেল এতটুকু। এবার আপনাকে কি করতে হবে, এবার আপনার কিছু কাজ রয়েছে। যেমন ফার্স্টে কি রয়েছে, আপনাকে ডেট অফ বার্থ এখানে লিখতে হবে। এখানে ডেট লিখবেন, এখানে মান্থ লিখবেন, এখানে ইয়ার লিখবেন। অর্থাৎ কেমন করে, ধরুন আপনার জন্ম হচ্ছে 28/8/2000, ধরুন আপনার জন্ম হচ্ছে 28/8/2000 জন্ম। তো সেক্ষেত্রে এখানে আপনি কি লিখবেন, এখানে লিখবেন 28, এখানে লিখবেন হচ্ছে 08, এখানে লিখবেন হচ্ছে 2020। এবার কি, এবার এখানে আধার নম্বর, যদি আপনাদের আধার নম্বর থাকে তাহলে আপনি যদি চান যে আপনি আধার নম্বর দেবেন, তাহলে আপনি এখানে আধার নম্বর দিতেই পারেন। কিন্তু আধার নম্বর না দিলেও কোনো সমস্যা নেই, কারণ এখানে দেখুন অপশনাল লেখা রয়েছে। অর্থাৎ আধার নম্বরটি ঐচ্ছিক, আপনি দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। কারণ আপনারা ভালো করে জানেন যে এই যে নাগরিকত্ব বা এসআইআর হচ্ছে, এখানে আধার কার্ডের কোনো গুরুত্ব নেই। এছাড়া আমরা যে কোনো কাজ করি, ব্যাংক অ্যাকাউন্ট করি অথবা যে কোনো সরকারি স্কিমের সুবিধা নিই, সমস্ত জায়গাতে আধার কার্ডের গুরুত্ব থাকে। কিন্তু এটাই হচ্ছে এমন একটা জায়গা যেখানে আধার কার্ডের কোনো গুরুত্ব নেই, আধার কার্ডের নম্বর না দিলেও চলবে। এরপরে আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে, এবং মনে রাখবেন যে যেই মোবাইল নাম্বারটি আপনি ইউজ করেন অথবা যে মোবাইল নাম্বারের মধ্যে আপনি সচরাচর রিচার্জ করে থাকেন, সেই মোবাইল নম্বরটি দেবেন। এমন নয় যে এমন মোবাইল নাম্বার আপনি দিলেন যে মোবাইল নাম্বার আপনি রিচার্জই করেন না, দুদিন পরে সেই মোবাইল নাম্বার বন্ধ হয়ে গেল, তো এমনটা দিলে কিন্তু চলবে না। এরপরে আপনাদের ফাদার্স নাম দেবেন অথবা গার্জিয়ানের নাম দেবেন। এরপরে ফাদার্স এর এপিক নাম্বার দেবেন অথবা গার্জিয়ানের এপিক নাম্বার দেবেন। যদি গার্জিয়ানের এপিক নম্বর থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে, অর্থাৎ 2002 এর ভোটার লিস্টের নামই নেই অথবা কোনো এপিক কার্ডই নেই আপনার বাবার অথবা মায়ের, তাহলে সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে এখানে আপনার মাদার্স নেম দেবেন, মাদার্স এপিক নম্বর দেবেন। যদি মায়ের এপিক নম্বর থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে তাহলে কি করবেন, তাহলে এই জায়গাটিকে আপনারা ব্ল্যাঙ্ক রেখে দেবেন। এরপরে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্পাউস নেম দেবেন। যদি আপনি মেয়ে হয়ে থাকেন, অর্থাৎ যদি আপনার বিয়ে হয়ে থাকে তাহলে এখানে আপনার স্বামীর নাম দেবেন অথবা আপনার ওয়াইফের নাম দেবেন, যে কোনো একজনের। এবং স্পাউসের এপিক নম্বর, যদি আপনার বিয়ে হয়ে থাকে তাহলে স্পাউসের এপিক নম্বর দেবেন। সেক্ষেত্রে তো স্পাউসের এপিক নম্বর থাকবে যদি 18 বছরের বেশি হয়, যদি 18 বছরের কম হয় তাহলে থাকবে না, তাহলে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। এবারে আসছি আমরা মূল অংশে, যে অংশটি বিহারের এসআইআর এ ছিল না, যে অংশটি পশ্চিমবঙ্গ এসআইআর এর ক্ষেত্রে নতুন করে যোগ করা হয়েছে। অর্থাৎ এই যে পার্টটি রয়েছে, এই পার্টটি কিন্তু এবার নতুন করে অ্যাড করা হয়েছে। তো এক্ষেত্রে অনেকের কিন্তু এটা নিয়ে জাস্ট কনফিউশনে রয়েছে যে এই পার্টটিতে আমরা কি করব, কারণ এখানে দেখুন দুটো কলাম রয়েছে, এই একটা কলাম এবং এই একটা কলাম। তো এখন এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা কারা এই কলামটিকে পূরণ করব এবং আমরা কারা এই কলামটিকে পূরণ করব। সবাইকে কি দুটোই করতে হবে নাকি যে কোনো একটাতে করতে হবে, আর যদি একটাতে করতে হয় তাহলে কাকে কোনটা করতে হবে? দেখুন এই প্রশ্নের উত্তর কিন্তু
ইজি। যদি আপনাদের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই পার্টটিকে পূরণ করবেন, ঠিক আছে। এবং আপনার নাম যদি 2002 সালের ভোটার লিস্টে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই পার্টটাকে পূরণ করবেন। দেখুন, যদি কারোর জন্ম 1983-তে হয় তাহলে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে তার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, তো সেই সমস্ত কেসে তারা এই ফর্মটিকে, এই পার্টটিকে পূরণ করবে। এবং 1983 সালের পরে যাদের জন্ম 1985, 87, 88 তাদের নাম তো 2002 সালের ভোটার লিস্টে ছিল না, তো তাদেরকে এই পার্টটিকে পূরণ করতে হবে। তো এবার আমরা আসি, আমরা এখানে কি লিখবো। তো ফার্স্ট কেস, যদি নাম 2002 সালের যদি ভোটার লিস্টে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন। তো সেক্ষেত্রে তাহলে আপনার নাম আপনি এখানে লিখলেন ফার্স্টে, এরপরে আপনার এপিক নম্বর এখানে লিখলেন যদি এখনো থেকে থাকে, এরপরে আপনার রিলেটিভের নেম। তো সোর্স বলছে যে এখানে রিলেটিভের নেম বাবা অথবা মায়ের দেওয়াটাই ভালো, তার কারণ যে নর্মালি বাবা এবং মারটাই ডেটাবেসে থাকে, অন্য কারোরটা খুব একটা ডেটাবেসে থাকে না। তো সেই কারণে এখানে আপনি বাবার নাম অথবা মায়ের নাম যে কোনো একজনের নাম লিখবেন। তো এরপরে কি রিলেশনশিপে কি লিখবেন, যদি আপনি আপনার বাবার নাম লিখে থাকেন তাহলে এখানে ফাদার লিখবেন, এবং যদি আপনি আপনার মায়ের নাম লিখে থাকেন তাহলে মাদার লিখবেন। এরপরে ডিস্ট্রিক্ট লিখবেন, স্টেট লিখবেন, এবং এসি নেম অর্থাৎ বিধানসভা কেন্দ্র, সেই 2002 সালের ভোটার লিস্টে যেই বিধানসভা কেন্দ্র ছিল সেই বিধানসভা কেন্দ্রই কিন্তু লিখতে হবে, নতুনটা আবার লিখে দেবেন না। অর্থাৎ ধরুন এখন চেঞ্জ হয়েছে, আপনি এখন একটা লিখে দিলেন, এটা কিন্তু ভুলেও করতে যাবেন না। এরপরে এখানে আবার নিচে আবার এসি নেম লিখবেন, বিধানসভা কেন্দ্র, পার্ট নম্বর, 2002 সালের ভোটার লিস্টে যেই পার্ট নম্বর ছিল সেই পার্ট নম্বরই কিন্তু এখানে লিখতে হবে। নতুন যে 2025-এর কিংবা তার আগের যে ভোটার লিস্ট রয়েছে সেই পার্ট নাম্বার লিখে দেবেন না, এবং সিরিয়াল নাম্বারও লিখতে হবে 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী। তো এবার ধরুন আপনার জন্ম হচ্ছে 1983 এর পরে, তাহলে সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনাকে তো 2002 সালের ভোটার লিস্টে তো আপনাদের নাম থাকার খুব একটা কথা নয়, তো সেক্ষেত্রে তখন আপনাকে এই পার্টটিকে ফিল আপ করতে হবে। তো এই পার্টটিতে ফিল আপ করার সময় এখানে দেখুন রিলেটিভের নাম রয়েছে। তো এখন ধরুন যে 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম নেই, সেক্ষেত্রে আপনার বাবা, আপনার মা, আপনার কাকা, জ্যাঠা, দাদা, অর্থাৎ যে কোনো রিলেটিভ যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল সেই রিলেটিভের নামে এখানে আপনাকে লিখতে হবে। অর্থাৎ এমনটি নয় যে আপনাকে আপনার বাবার নাম লিখতে হবে, আপনার মায়ের নাম লিখতে হবে, এমনটা ব্যাপার না, যে আপনার ফ্যামিলির যে কোনো মেম্বার যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে তার নাম লিখলেই হবে। তাহলে প্রথমে আপনি এখানে আপনার নাম লিখলেন, আপনার এপিক নাম্বার লিখলেন, এরপরে এখানে কি করলেন, আপনি আপনার রিলেটিভের নাম লিখলেন। কোন রিলেটিভের নাম লিখবেন, যার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে তার নাম আপনাকে লিখতে হবে। এরপরে কি করবেন, তার সঙ্গে আপনার কি রিলেশন রয়েছে সেই রিলেশন আপনি এখানে লিখলেন, এখানে ডিস্ট্রিক্ট লিখলেন, এখানে স্টেট লিখলেন, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে আপনার যে রিলেটিভ রয়েছে সেই রিলেটিভ কোন ডিস্ট্রিক্টে ছিল, সেই কোন স্টেটে ছিল, কোন বিধানসভা কেন্দ্রে ছিল, সেই সমস্ত কিছু এখানে লিখতে হবে। এরপরে কি করবেন, বিধানসভা কেন্দ্রের নাম্বারটা এখানে লিখতে হবে, অর্থাৎ যে নাম্বারটি রয়েছে সেই 2002 সালের ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন। যদি আপনি না পান তাহলে সেক্ষেত্রে আপনাকে বিএলও সাহায্য করে দেবে। এরপরে পার্ট নাম্বার লিখবেন আপনার রিলেটিভের যার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, এবং এখানে সিরিয়াল নাম্বার লিখবেন 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী। তো এবার তো এমনটাও হতে পারে যে ধরুন আপনার পরিবারের কারোর নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, এমন তো হতে পারে যারা ধরুন 2002 সালের পরেই এসছে। তো সেই ক্ষেত্রে কি হবে, তো সেই ক্ষেত্রে বলা হয়েছে যে 11টি ডকুমেন্টস নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আপনাদের আসবে আবার জন্ম তারিখ অনুযায়ী, অর্থাৎ আপনাদের জন্ম যদি 1/7/1987 সালের আগে হয় তাহলে যে কোনো একটি ডকুমেন্টস শুধুমাত্র আপনাদেরটা দেখাতে হবে। যে 11টি ডকুমেন্টসের কথা নির্বাচন কমিশন বলেছে সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাদেরকে দেখাতে হবে। এবার যদি 1987 থেকে 2004 সালের 1 জানুয়ারি পর্যন্ত হয় তাহলে সেক্ষেত্রে আপনার যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে যে 11টি ডকুমেন্টস বলেছে সেই 11টি ডকুমেন্টসের মধ্যে, অথবা এটা তো আপনার দেখাতে হবে, এবং আপনার বাবা অথবা মা যে কোনো একজনের ডকুমেন্টস দেখাতে হবে 11টি ডকুমেন্টসের মধ্যে। এখানে কিন্তু মনে রাখবেন বাবা অথবা মা, কিন্তু আপনার জন্ম যদি 2004 সালের পরে হয় তাহলে সেক্ষেত্রে আপনার যে কোনো একটি দেখাতে হবে ডকুমেন্টস। 11টি ডকুমেন্টসের মধ্যে আধার কার্ড দিয়ে কিন্তু হবে না, এবং আপনার বাবা এবং এক্ষেত্রে এবং আপনার মা দুজনেরই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে। এবং এখানে কি বলেছে, এখানে দেখুন আরেকটা বলেছে, এখানে অনেক কিছু লেখা রয়েছে। তো এখানে ডিক্লারেশন রয়েছে, এবার বলেছে সিগনেচার অথবা লেফট থাম্ব ইমপ্রেশন অফ ইলেক্টর, অর্থাৎ যিনি ইলেক্টর রয়েছেন, অর্থাৎ যার নামে এটা ফিল আপ হয়ে এসছে, প্রিফিল্ড হয়ে এসছে, তো তার সিগনেচার এখানে করবেন। অথবা যদি সিগনেচার করতে না পারেন তাহলে এখানে বাঁ হাতের আঙ্গুলের ছাপ, বুড়ো আঙ্গুলের ছাপ দিয়ে দেবেন। অথবা এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার মেনশন রিলেশনশিপ উইথ ডেট, অর্থাৎ এমনটা তো হতে পারে ধরুন আপনাদের বাড়িতে বিএলও গেল এনুমারেশন ফর্ম নিয়ে,
কিন্তু ধরুন আপনি থাকেন বাইরে, কাজের সূত্রে হোক কিংবা যে কোনো কারণে আপনি বাড়িতে থাকেন না, তাহলে সেক্ষেত্রে কি আপনাকে এনুমারেশন ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে বাড়িতে আসতে হবে? তার উত্তর হচ্ছে একেবারেই নয়। তার কারণ এই সমস্ত কিছু বাড়ির যে কোনো মেম্বার ফিল আপ করবে। ফিল আপ করার পরে যে কোনো অ্যাডাল্ট মেম্বার এখানে সিগনেচার করে দেবে, ডেট লিখবে অথবা লেফট থাম্ব ইমপ্রেশন দেবে, ডেট লিখবে এবং অবশ্যই আপনার সঙ্গে তার কি রিলেশন রয়েছে, যে আপনার বাবা হয় নাকি কাকু হয় নাকি জেঠু হয় নাকি দাদা হয়, কে হয়, সেই রিলেশনশিপটাকে এখানে মেনশন করতে হবে। এবার কি রয়েছে এখানে বিএলও সিগনেচার করে এই যে পার্টটুকুন রয়েছে এই পার্টটুকুন আপনাকে দিয়ে যাবে বিএলও, এবং উপরের যে পার্টটুকুন রয়েছে পুরো পার্ট, সেই পার্টটি বিএলও তার সঙ্গে নিয়ে যাবে এবং একটি এনুমারেশন ফর্ম আপনাকে দিয়ে যাবে। অর্থাৎ দুটো এনুমারেশন ফর্ম আপনাকে দেবে, যেটা আপনাদের শুরুতেই বলেছি, যার মধ্যে একটি আপনাদের কাছেই থাকবে এবং একটির একটা পার্ট আপনাদের কাছে, এই পার্টটুকুন আপনাদের কাছে থাকবে এবং উপরের পার্টটি আপনার বিএলও নিয়ে যাবে। এবং কি নিয়ে যাবে, যদি আপনাদের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলে সেক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্টে যেখানে আপনাদের নাম রয়েছে সেই পাতাকে আপনি জেরক্স করে দেবেন, হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর যদি আপনাদের নাম 2002 সালের ভোটার লিস্টে না থাকে তাহলে আপনার ফ্যামিলির যার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে তার সেই পাতার জেরক্সটি করে দিতে হবে এবং আপনার যে কোনো একটি ডকুমেন্টস, যে 11টি ডকুমেন্টসের কথা নির্বাচন কমিশন বলেছে, সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে তখন দিতে হবে। তো বন্ধুরা, আশা করবো ভিডিওটি অযথা অনেক বড় হয়ে যাচ্ছে, আশা করবো ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।